Good morning, students. Today, my topic of discussion will be modal verbs part 2. ছাত্ররা লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে মোডাল ভার্ব নিয়ে ডিসকাস করেছিলাম এবং যে অংশটুকু বাকি থেকে গিয়েছিল বলেছিলাম নেক্সট ক্লাসে সেটুকু নিয়ে ডিসকাস করব এবং যে অংশটুকু বাদ চলে গিয়েছিল আজকে সেগুলো নিয়েই আমি মোডাল ভার্বস পার্ট 2 ডিসকাস করব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস টক অ্যাবাউট টুডেজ টপিক। ছাত্র এখানে দেখো ইউজ অফ মোডাল মাস্ট রয়েছে। মাস্টের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয় এবং উইথ এক্সাম্পল ব্যাপারটাকে আমি বোঝার চেষ্টা করব। দেখো, দ্য রুল ফর দ্য ইউজ অফ মোডাল মাস্ট ইজ দ্যাট ইট ইজ ইউজ টু এক্সপ্রেস অব্লিগেশন, ডিউটি, নেসেসিটি, কম্পালশন, প্রহিবিশন, এমফ্যাটিক অ্যাডভাইস, ডিটারমিনেশন, অ্যাজাম্পশন, কনক্লুশন অর ইন্টারফিয়ারেন্স, সার্টেনটি, স্ট্রং প্রবাবিলিটি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাস্ট থেকে উঠে আসে। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখো, এক্সাম্পলস অফ মোডাল মাস্ট আর গিভেন বিলো। দ্য চিলড্রেন মাস্ট ওবে দেয়ার প্যারেন্টস, এটা হচ্ছে ডিউটি। ঠিক আছে, তারপরের যে এক্সাম্পলটা দেখো, উই মাস্ট নট স্টিল মানি ফ্রম এনি ওয়ান, এটাও আমাদের ডিউটি, মোরাল ডিউটি। ইউ মাস্ট ফলো দ্য অর্ডার্স অফ ইউর বস, এটা বাধ্যতা বা অব্লিগেশন। আই মাস্ট রিচ ওয়ার্ক অন টাইম, এটা হচ্ছে নেসেসিটি, প্রয়োজনীয়তা। হি মাস্ট ডু অ্যাজ আই সে, এটা হচ্ছে কম্পালশন মানে বাধ্যতা। ইউ মাস্ট নট স্মোক ইন পাবলিক প্লেসেস, এটা হচ্ছে নিষেধ বা প্রহিবিশন। ইউ মাস্ট সি আ ডেন্টিস্ট অ্যাট ওয়ান্স, এমফ্যাটিক অ্যাডভাইস, অর্থাৎ তুমি যদি ঠিক সময়ে দাঁতের ডাক্তারখানায় না যাও তাহলে তোমার দাঁতটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণেটাই এমফ্যাটিক মানে আরও জোর দিয়ে বলা হচ্ছে, অ্যাডভাইসটাকেও অনেক জোর দিয়ে বলা হচ্ছে, তাই সেই কারণে এটা হচ্ছে এমফ্যাটিক অ্যাডভাইস। তারপরে দেখো, উই মাস্ট নট গো বিফোর দে কাম ব্যাক, এটা হচ্ছে ডিটারমিনেশন। উই মাস্ট নট গো বিফোর দে কাম, যতক্ষণ না তারা ফিরে আসে ততক্ষণ আমরা যাব না। দ্য স্টুডেন্টস মাস্ট বি ইন দেয়ার ক্লাসেস অ্যাট দিস টাইম, এটা হচ্ছে স্ট্রং প্রবাবিলিটি, অর্থাৎ এই সময় ছাত্ররা মানে ক্লাসেই থাকবে বা থাকতে পারে। ঠিক আছে, বা থাকবে এই সেন্সে, স্ট্রং প্রবাবিলিটি। নেক্সট দেখো, হি মাস্ট বি 40 ইয়ার্স ওল্ড ইজ অ্যাজাম্পশন, যে ধরে নেওয়া হচ্ছে তার বয়স 40 বছর হতে পারে। হি মাস্ট হ্যাভ লেফট বাই নাও, এটা হচ্ছে সার্টেনটি, নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে, নিশ্চিত করে কিছু বলা হচ্ছে। তাহলে দেখো, এখানে আমরা সার্টেনটি, অ্যাজাম্পশন, স্ট্রং প্রবাবিলিটি, ডিটারমিনেশন, এমফ্যাটিক অ্যাডভাইস, প্রহিবিশন, কম্পালশন, নেসেসিটি, অব্লিগেশন, ডিউটি, এই সমস্ত বিষয়গুলো যখন আসছে তখন আমরা মোডাল ভার্ব মাস্টটাকে ব্যবহার করছি। আচ্ছা, তারপরের যেটা আছে দেখো, ইউজেস অফ মোডাল ভার্ব হ্যাভ টু। দ্য রুল ফর দ্য ইউজ অফ মোডাল হ্যাভ টু ইজ দ্যাট ইট ইজ ইউজড ইন দ্য সেন্স অফ মাস্ট, অর্থাৎ এই হ্যাভ টুটাকে আমরা সেন্সের পার্সপেক্টিভে, সেন্সের মানে মাস্টের সেন্সে আমরা ব্যবহার করি। মানে বলতে চাওয়া হচ্ছে যে হ্যাভ টু এই যে মোডাল ভার্ব রয়েছে সেটাকে আমরা মাস্টের সেন্সে ব্যবহার করি, টু গিভ অ্যাডভাইস অর টু রেকমেন্ড সামথিং। ঠিক আছে, এর এক্সাম্পল দেখে নিই। দেখো, আই হ্যাভ টু রিচ দেয়ার বাই 9:30 PM ইন দ্য সেন্স অফ মাস্ট, এটা কিন্তু বলছে আমাকে অবশ্যই 9:30টার মধ্যে ভেতরে পৌঁছাতে হবে। এটা হচ্ছে মানে মাস্টের সেন্সে এখানে হ্যাভ টুটা ব্যবহার করা হলো। ইউ মাস্ট স্টার্ট ওয়ার্কিং সুন, ইউ হ্যাভ টু স্টার্ট ওয়ার্কিং সুন, এখানে দেখো অ্যাডভাইসের সেন্সে এখানে হ্যাভ টুটাকে ইউজ করা হয়েছে। তাহলে প্রথমে ইন দ্য সেন্স অফ মাস্ট, তারপরে অ্যাডভাইসের সেন্সে এখানে হ্যাভ টুটাকে ব্যবহার করা হলো। তারপরের যেটা রয়েছে দেখো, ইউজেস অফ মোডাল নিড। দেখো, দ্য মেন রুল ফর দ্য ইউজ অফ মোডাল নিড ইজ দ্যাট it chiefly shows the absence of necessity or compulsion in the negative and interrogative sentences. তাহলে দেখো, মোডাল আমরা কখন ব্যবহার করছি, এটা মূলত shows the absence or necessity of compulsion, অর্থাৎ যেখানে কম্পালশন, কোনো রকমের বাধ্যতা বা জোর করে কোনো কিছু বলপূর্বক চাপিয়ে দেওয়া, এই বিষয়টা সেখানে থাকে না, এবং বিশেষ করে এটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সেই ব্যবহার করা হচ্ছে। দেখো, এক্সাম্পল দিয়ে বেশি করে বুঝবে।
ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ওয়ার্ক, তোমাকে কাজের জন্য অত চিন্তা করার দরকার নেই। এখানে কিন্তু দেখ কোনো কম্পালশন ইউজ হচ্ছে না, নেগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো নিড আই টক টু হার, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেখানে অব্লিগেশন বা কম্পালশন বোঝাবে না নেগেটিভ সেন্টেন্স এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা সেখানে নিড ব্যবহার করব বা এই মোডাল অক্সিলিয়ারি বা মোডাল ভার্ব আমরা ব্যবহার করব। তারপরে দেখো অট, use of modal ought. The rule for the use of modal will is that it is used to express the subjects of obligation or duty or duty, and also it is used to give advice. দেখো এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এটা ought হবে, will আছে। তোমরা এখানে দেখো এই যে will যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি হবে ought, এইটা হবে। তো যাই হোক কোনো প্রিন্টিং ওখানে করার সময় একটু ভুল হয়েছে। তো দেখো এখানে দ্য রুল ফর দ্য ইউজ অফ মোডাল অট ইজ দ্যাট ইট ইজ ইউজ টু এক্সপ্রেস সাবজেক্টস অব্লিগেশন অর ডিউটি অ্যান্ড অলসো ইট ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস। সাধারণত অট আমরা তখনই ব্যবহার করি যেখানে মোরাল অব্লিগেশন, নৈতিক একটা দায়িত্ব বা কর্তব্য আমাদের থাকে, সে সমস্ত ক্ষেত্রে অট ব্যবহার করি। তাছাড়াও অব্লিগেশন বা ডিউটির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। একটু আগেই তোমাদের বললাম মোরাল অব্লিগেশন। দেখো এক্সাম্পল অফ মোডাল অট আর গিভেন বিলো। I ought to love my parents, এটা হচ্ছে অব্লিগেশন or ডিউটি। উই ought not to cheat anyone, এটা হচ্ছে ডিউটি। ইউ ought to practice for more than 2 hours a day if you want to clear the exam। ঠিক আছে, তো এই জিনিসগুলোটাও কিন্তু মোরাল ডিউটি বা মোরাল অব্লিগেশনের মধ্যে পড়ছে। তাহলে যেখানে মোরাল অব্লিগেশন বা ডিউটির মতো কোনো বিষয় আসবে সেখানে আমাদেরকে অট কথাটাকে ব্যবহার করতে হবে। এই অব্লিগেশন বা ডিউটিটা মানে বাইরে থেকে কেউ তোমাকে উপর চাপিয়ে দিচ্ছে এমনটা নয়, বরং তুমি এটাকে ভেতর থেকে অনুভব করবে। ফ্রম ইনসাইড, ফ্রম উইদিন ইউ উইল ফিল দ্য অব্লিগেশন। অর্থাৎ রাস্তায় যদি কেউ কোনো রোগী অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে ইয়োর ফার্স্ট ডিউটি উইল বি টু টেক হিম টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, এটা তোমার মোরাল অব্লিগেশন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে দেখো ইউজ অফ মোডাল ডিয়ার। দ্য রুল ফর ইউজিং মোডাল ডিয়ার ইজ দ্যাট ইট ইজ ইউজড অ্যাট প্লেসেস ওয়্যার উই নিড টু শো কারেজ, যেখানে আমাদেরকে সাহস দেখানোর দরকার হবে, কারেজ শো করানোর বিষয় আসবে, সেখানে আমরা এই ডিয়ার মোডাল ভাবটাকে ইউজ করব। ইট ইজ জেনারেলি ইউজড ইন নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ ওয়ে। সাধারণভাবে এটা নাবাচক অথবা মানে প্রশ্নবোধক মানে পদ্ধতিতে বা প্রশ্নবোধক ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করব। এক্সাম্পলস অফ মোডাল ডেয়ার আর গিভেন বিলো। দেখো আই ডিয়ার নট ফল ইন মাই এক্সামস, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আই ডিয়ার নট ফেল ইন মাই এক্সামস, নেগেটিভ সেন্টেন্স। এবারে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কী বলছে, হাউ ডিয়ার ইউ ইন্টারাপ্ট আস, তোমার সাহস কী করে হয় আমাদের কে ইন্টারাপ্ট করবার জন্য, বাধা দেওয়ার জন্য বা আমাদের কাজে হস্তক্ষেপ করবার জন্য। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ডেয়ার যেখানে কারেজ শো করছে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। প্রথম সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স তোমরা বুঝতেই পারছো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখো ইউজ অফ মোডাল ইউজ টু। দ্য রুল ফর দ্য ইউসেজ অফ মোডাল ইউজ টু ইজ দ্যাট ইট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য পাস্ট হ্যাবিটস অ্যান্ড টু এক্সপ্রেস দ্য এক্সিস্টেন্স অফ সামথিং ইন দ্য পাস্ট। এখানে পাস্ট হ্যাবিটসের কথা আছে, কিন্তু আরও একটা বিষয় তোমাদেরকে বলতে হবে, শুধু পাস্ট হ্যাবিটসই নয়, রেগুলার পাস্ট হ্যাবিট। কারণ যদি পাস্ট হ্যাবিট বলা হয় তাহলে তো উডের সঙ্গে তোমরা গুলিয়ে ফেলবে। উড হচ্ছে ইররেগুলার পাস্ট হ্যাবিট, আর ইউজ টু হচ্ছে রেগুলার পাস্ট হ্যাবিট, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ তুমি নিয়মিত করতে, কিন্তু এখন আর সেটা করো না। ঠিক আছে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব, সেই কারণে এটাকে বলা হচ্ছে ইররেগুলার পাস্ট হ্যাবিট। আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বুঝে নিই। আই ইউজ টু গো সুইমিং এভরি মর্নিং। দেখো আমি সাঁতারে যেতাম প্রতিদিন কোনো একটা সময় প্রতিদিনই আমি সাঁতারে যেতাম, এটা হচ্ছে পাস্ট হ্যাবিটস, পাস্ট রেগুলার হ্যাবিটস। দ্যাট ইউজ টু বি আর ডোর অ্যাট দিস প্লেস লং এগো, এক্সিস্টেন্স অফ সামথিং ইন দ্য পাস্ট, কোনো একটার কিছুর অস্তিত্ব অনেক অতীতে অনেক সময় আগে যেটার অস্তিত্ব ছিল সেটা হয়তো এখন আর নেই, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ টুটাকে ব্যবহার করব। আচ্ছা, এবারে কিছু রুল রয়েছে মোডাল ভার্ব ইউজ করবার ক্ষেত্রে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখে নেব। দেখো এগুলো খুবই ইফেক্টিভ রুল, কারণ মোডাল ভার্বের
যখন আমরা ব্যবহার করব তখন এই রুলগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে জেনে নিই তাহলে কখনোই আমাদের আর ভুল হবে না হোয়াইল ইউজিং মোডাল ভার্বস। দেখো যে ফার্স্ট রুলটার কথা এখানে বলা হচ্ছে, মোডালস আর নেভার ইউজড অ্যালোন ইন আ সেন্টেন্স, দে আর অলওয়েজ ইউজড উইথ প্রিন্সিপাল ভার্ব। তাহলে কী হলো, মোডাল ভার্বটা কখনোই একা বসতে পারে না এবং সবসময় তারা দে আর অলওয়েজ ইউজড উইথ দ্য প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের সঙ্গেই কিন্তু তাদেরকে ইউজ করা হয়। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের আরও প্রিসাইসলি বললে বলা হয় যে প্রিন্সিপাল ভার্বের ঠিক আগেই এই মোডাল ভার্বকে ইউজ করা হয়। দেখো যদি আমি শুধু এটা বলতাম, এখানে দেখো এক্সাম্পল রয়েছে, ইউ শুড রাইট দ্য নেম অন ইয়োর নোটবুক। তাহলে দেখো যদি রাইটটাকে আমি এখানে না লিখতাম, ইউ শুড দ্য নেম অন ইয়োর নোটবুক, তাহলে কি কোনো সেন্স প্রোভাইড করতো? কোনো সেন্স হতো না, সেন্টেন্সটা কমপ্লিট হতো না। তাই এখানে একটা মেন ভার্ব আনতে হলো, ইউ শুড রাইট দ্য নেম অন ইয়োর নোটবুক। তাহলে এটা প্রথম যে ক্রাইটেরিয়া ছিল, যেটা কখনই মানে সিঙ্গল একা বসতে পারে না কোনো জায়গায়, সেটা হলো। এবং তারপরে যে ক্রাইটেরিয়া ছিল, দে আর অলওয়েজ ইউজ টু দ্য প্রিন্সিপাল ভার্ব। এখানে দেখো এই যে রাইট রয়েছে, রাইটটা হচ্ছে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব এবং তার আগে এখানে হচ্ছে শুড মোডাল ভার্বটাকে ইউজ করা হয়েছে। তাহলে বলার মূল বিষয় হচ্ছে যে মোডাল ভার্ব তারা কখনো একা ইউজ হতে পারে না এবং সবসময় তারা প্রিন্সিপাল ভার্বের আগেই ব্যবহার করে বা প্রিন্সিপাল ভার্বের সঙ্গেই তাদেরকে দেখা যায়। আচ্ছা, তারপরে দেখো রুল 2-এ কী বলছে, মোডালস আর অলওয়েজ ফলোড বাই ইনফিনিটিভ দ্যাট ইজ বেস ফর্ম অফ দ্য ভার্ব উইদাউট টু। এখানে ভালোভাবে বুঝবে যে ইনফিনিটিভ মানে কি 2 + V1, অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব। অর্থাৎ মোডাল ভার্ব সবসময় মানে ভার্বের যে ফার্স্ট ফর্ম, মানে তোমরা জানো যে 3টে ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো সেই 3 নম্বর মানে যে 3টে ফর্ম রয়েছে তার ফার্স্ট যে ফর্মটা হবে, যেরকম ধরো ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, তো প্রথম যে ফর্মটার সঙ্গেই কিন্তু এই মোডাল ভার্ব ইউজ করা হয় এবং তারপরে কিন্তু অবশ্যই কোনো টু ইউজ করা হয় না। যেরকম দেখো ইউ শুড থট হয় না, ইউ শুড থিঙ্ক হয়। তো এখানে দেখো আমরা ভার্বের ফার্স্ট পার্সনের সঙ্গেই কিন্তু এখানে মানে ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্বের সঙ্গেই এখানে শুড মোডাল ভার্বটাকে ইউজ করা হলো এবং তারপরে কিন্তু কোনো টু ইউজ করা হলো না। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে বলা হচ্ছে যে মোডালস আর অলওয়েজ ফলোড বাই ইনফিনিটিভ, দ্যাট ইজ ইনফিনিটিভ মানে এখানে দ্য বেস্ট ফর্ম অফ দ্য ভার্ব উইদাউট টু, টু ছাড়া ভার্বের যে ফার্স্ট ফর্ম তার সঙ্গে এখানে মোডাল ভার্বটাকে ইউজ করা হচ্ছে। আচ্ছা, 3 নম্বর রুল দেখো, আ মোডাল ইজ নট ফলোড বাই অ্যানাদার মোডাল, অর্থাৎ পাশাপাশি একইভাবে কনজিকিউটিভলি দুটো মোডাল ভার্বকে না বসাবো না বা বসানো হয় না। যেরকম দেখো রবি মে শুড গো টু স্কুল, এটা হচ্ছে একটা রং সেন্টেন্স। এই সেন্টেন্সটা দেখো এই মে একটা মোডাল আবার শুড একটা মোডাল এবং নিয়ম অনুযায়ী দুটো মোডাল ভার্ব পাশাপাশি বসানো যায় না, একটু আগেই আমাদেরকে রুলে আমরা জানলাম। তাই এই সেন্টেন্সটা ভুল। তাই সেন্টেন্সটা, কারণ তুমি যদি এই দুটো মোডালকে পাশাপাশি বসাও তাহলে প্রত্যেকে এই দুটো মোডালই তার নিজের কন্ডিশন বোঝানোর চেষ্টা করবে। মে বলবে আমার কন্ডিশনটাকে পূরণ হোক, শুড বলবে আমার কন্ডিশনটাকে পূরণ হোক। তো সেই কারণে দুটো মোডালকে পাশাপাশি বসানো যায় না। তুমি হয় রবি মে গো টু স্কুল লিখতে পারো অথবা রবি শুড গো টু স্কুল, এরকমভাবে লেখা যেতে পারে। কখনোই কিন্তু মে এবং শুড পাশাপাশি আমরা ব্যবহার করব না এবং যদি ব্যবহার করি সেটা অবশ্যই একটা রং সেন্টেন্স হবে। দেখো এখানে উদাহরণটা লিখেই দেওয়া আছে, সঠিক যেটা হবে রবি শুড গো টু স্কুল অথবা রবি মে গো টু স্কুল, দুটোই হতে পারত। এবার আমরা দেখো পরের যে রুল রয়েছে, রুল 4, মোডালস আর সেম ফর অল দ্য প্রোনাউন্স, অর্থাৎ সমস্ত প্রোনাউন্সের ক্ষেত্রে মোডাল কিন্তু সেম হয়। অর্থাৎ যেরকম আমরা অন্যান্য প্রেজেন্ট বা পাস্ট সেন্টেন্সে যেরকম দেখে থাকি, অন্যান্য সেন্টেন্সে যেরকম হি ইজ আবার দে আর, ঠিক আছে, আই অ্যাম আবার শি ইজ, এই যে ভার্বগুলোকে ফাইনাইট ভার্বগুলো চেঞ্জ হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে মোডাল ভার্বের ক্ষেত্রে কিন্তু প্রোনাউনগুলোর সঙ্গে সমস্ত ক্ষেত্রেই কিন্তু তারা সেমই থাকবে। সমস্ত প্রোনাউনগুলোর সঙ্গেই কিন্তু মোডাল ভার্ব উইল বি সেম। ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। যেরকম দেখো আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এই সমস্ত কিছুর সঙ্গে দেখুন আই ক্যান, উই ক্যান বলা যেতে পারত, ইউ ক্যান, হি ক্যান, শি ক্যান, ইট ক্যান, দে ক্যান বা দে মাইট, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু প্রোনাউনের কোনো চেঞ্জ হবে না। প্রোনাউন কিন্তু প্রোনাউন বলছি, মোডাল ভার্ব কিন্তু সেম থাকবে, প্রোনাউন যাই থাকুক না কেন। এখানে দেখো তোমরা, এখানে মোডাল ভার্ব রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, মাস্ট, হ্যাভ টু, এই সমস্ত বিষয়গুলো কিন্তু
এই মোডাল ভার্বগুলো সেমই থাকবে। এবারে দেখো এক্সাম্পলও দেখো, ব্যাপারটা বুঝতে পারবে। আই ক্যান সিং, এখানে দেখো আই ক্যান সিং চেঞ্জ হলো না কিন্তু, আর উই ক্যান সিং সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল কিন্তু প্রোনাউন চেঞ্জ হয়ে গেল, কিন্তু মোডাল ভার্বটা সেমই রইল। ইউ ক্যান সিং এখানেও তাই, হি ক্যান সিং প্রোনাউন চেঞ্জ হলো কিন্তু মোডাল ভার্বটা সেম রইল। শি ক্যান সিং সাবজেক্ট চেঞ্জ প্রোনাউন চেঞ্জ কিন্তু মোডাল ভার্বটা সেম। দে ক্যান সিং, ইট ক্যান রেন টুডে। তাহলে দেখো প্রোনাউন চেঞ্জ হলেও সাবজেক্ট মোডাল ভার্ব কিন্তু সেমই রইল, কোনো তার পরিবর্তন হলো না। আচ্ছা, রুল 5-এ দেখে নেব, ইউজ দ্য মোডাল ভার্ব অ্যাজ ইট ইজ। আমরা মোডাল ভার্বকে যেমন তেমনই রাখবো, অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে যেরকম ভার্বের সঙ্গে অন্যান্য ভার্ব যেরকম হয়, সে যদি প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্ট ফর্মটা লিখি। যেরকম ধরো একটা উদাহরণ দিই, ডু ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হয় তাহলে এস বা ইয়েস তার সঙ্গে যোগ হয়, ডাজ, হি ডাজ। বা প্রেজেন্ট পাস্ট হলে সেটা ডিড হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা এরকম কিছু রাখবো না, আমরা কি অ্যাজ ইট ইসই ব্যবহার করব। উই ডোন্ট অ্যাড এস ইয়েস অথবা এস অর আইএনজি টু দ্য মোডাল ভার্ব। আমরা এস ইয়েস বা আইএনজি এগুলোকে আমরা মোডাল ভার্বের সঙ্গে ব্যবহার করব না, ঠিক আছে, মানে সেটাকে প্রেজেন্ট বা পাস্ট করবার জন্য, যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেরকম দেখো এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, রবি ক্যান সিং দ্য সং। এই সেন্টেন্সটা ভুল, কারণ আমি একটু আগেই বললাম এই মোডাল ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করা হয় না টেন্সের পরিবর্তন করবার জন্যে। তো এখানে যদি রবি হতো, এখানে যদি স হতো, রবি সিজ হতো, সেটা অন্য, সেটা ছিল ভার্ব। কিন্তু যেহেতু এটা মোডাল ভার্ব, সেটা সেই অর্থে ভার্ব নয়, তাই এখানে আমরা এই ভার্বের সঙ্গে মোডাল ভার্বের সঙ্গে এস ইয়েস বা আইএনজি যুক্ত করব না। তাহলে প্রথম সেন্টেন্সটা রং, রবি ক্যান সিং দ্য সং, এটা ভুল সেন্টেন্স। এটার অ্যাকচুয়াল উত্তরটা হবে রবি ক্যান সিং দ্য সং, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তাহলে বুঝতে পারলে এস বা ইয়েস বা আইএনজি এগুলো আমরা মোডাল ভার্বের সঙ্গে ব্যবহার করব না। 6 নম্বর রুল দেখো, টু ইউজ মোডালস ইন নেগেটিভ ফর্ম অ্যাড নট আফটার দ্য মোডাল ভার্ব। আমরা নেগেটিভ ফর্মে যখন কোনো সেন্টেন্স ব্যবহার করব তখন তার আগে একটা নট ব্যবহার করব। এখানে একটি জিনিস বুঝতে হবে, যেরকম দেখো যদি উই ডু নট অ্যাড ওয়ার্ডস লাইক ডোন্ট, ইজন্ট, আরন্ট, ওয়াজন্ট, ওয়ারেন্ট, ডাজন্ট আফটার মোডাল ভার্বস, ঠিক আছে। আমরা ওই মানে মোডাল ভার্বের পরে ডোন্ট, ইজ নট, আর নট, ওয়াজন্ট, ওয়ার নট, ডাজন্ট আফটার, এগুলো কিন্তু আমরা মোডাল ভার্বের পরে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে, আমরা তার আগে ব্যবহার করতে পারি। দেখো এখানে এক সেন্টেন্সে দেখো, হি ক্যান সুইম, এটাকে যদি নেগেটিভ সেন্টেন্সে বলা হতো তাহলে শি ক্যান ডাজ নট সুইম, এটা হয় না, ঠিক আছে। এটা এই ডাজ নট কথাটাকে আমরা ব্যবহার করব না, বরং শি ক্যান নট সুইম, এই নট কথাটাকে আমরা তার পরেই লিখলাম, শি ক্যানট সুইম, এটা কারেক্ট সেন্টেন্স। কিন্তু ওইটা নয়, হি ক্যান সুইম বা শি ক্যান ডাজ নট সুইম, এটা কিন্তু ভুল, মাঝখানের সেন্টেন্সটা ভুল, ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হবে। এবারে দেখো মানে আরেকবার তোমাদেরকে ব্যাপারটা বলে দিই, রুল 6টা, টু ইউজ অফ মোডালস ইন নেগেটিভ ফর্ম অ্যাড নট আফটার দ্য মোডাল ভার্ব। অর্থাৎ নেগেটিভ ফর্ম করবার জন্য মোডাল ভার্বের পরই আমাদেরকে নট ইউজ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা ওয়্যার নট, ইজ নট, আর নট, ওয়্যার নট, ডাজ নট এগুলো আমরা মোডাল ভার্বের পরে ব্যবহার করব না। অর্থাৎ শি ক্যান ডাজ নট এরকম হয় না, শি ক্যানট সিম্পলি, শি মে নট, শি শুড নট। তাহলে দেখো যখনই কোনো নেগেটিভ সেন্টেন্স করা হবে মোডাল ভার্বের পরে আমরা নট যোগ করে দিলেই সেটা কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে আলাদা করে ওয়াজ নট, ওয়্যার নট, ডাজ নট এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই, দরকার নেই, ইউজ করা হলে সেটা ভুলই হবে। আচ্ছা, তারপরে দেখো এক্সেপশন অফ মেকিং নেগেটিভ মোডাল ভার্বস। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেগুলো জেনারেল রুল এতক্ষণ ধরে বললাম, তার কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমরা বুঝে নেব। ওয়ান এক্সেপশন টু দ্য রুল অফ মেকিং নেগেটিভ ইজ হ্যাভ টু। এই যে হ্যাভ টুর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করছিলাম, উই ইউজ নট বিফোর হ্যাভ টু টু মেক নেগেটিভ। আমরা সাধারণভাবে উই ইউজ নট, হ্যাভ টুর আগে আমরা নট কথাটাকে ব্যবহার করব এই সেন্টেন্সটাকে নেগেটিভ বা নাবাচক করবার জন্য। দেখো, দে হ্যাভ টু ব্রিং দ্য গ্রোসারিজ টুডে, এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভে করি তাহলে কী হবে, দে ডু নট হ্যাভ টু ব্রিং দ্য গ্রোসারিজ টুডে। এখানে কিন্তু একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে ওই মানে তোমাদেরকে কি বলা হলো যে হ্যাভ টুর আগে একটা নট বসাতে। হ্যাভ টুর আগে যদি আমি এই দে নট হ্যাভ টু ব্রিং দ্য গ্রোসারিজ টুডে এটা যদি নেগেটিভে করতাম তাহলে ভুল হয়ে যেত। তাহলে কী হতো, দরকার আমাদের কি যে একটা মানে হেল্পিং ভার্ব বানা। তো এখানে দেখো হেল্পিং ভার্বটা হচ্ছে ডু, এখানে হচ্ছে হেল্পিং ভার্বের কাজ করছে এবং ডু এর পরেই আমরা নট আনতে পারছি।
হেল্পিং ভার্ব মানে এখানে ক্রাইটেরিয়া হচ্ছে যে যে ওই এখানে হ্যাভ টুর পরে কিন্তু নট বসাতে পারবো না, ঠিক আছে। হ্যাভ টুর আগেই আমাদেরকে নট বসাতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা হেল্পিং ভার্ব আমাদেরকে আনতে হবে, যাতে করে বা হেল্পিং ভার্বের পরেই আমরা নটটাকে ইউজ করতে পারি, তাহলেই সেন্টেন্সটা কারেক্ট হবে। শুধু যদি হেল্পিং ভার্ব ছাড়া নট কথাটাকে লেখো তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে দে ডু নট হ্যাভ টু ব্রিং দ্য গ্রোসারিজ, এই অংশটুকু সঠিক, ঠিক আছে। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, তারপরে দেখো ইম্পর্টেন্ট নোট, হোয়েন ইউ ইউজ নট উইথ ক্যান টু এক্সপ্রেস দ্য নেগেটিভ স্টেটমেন্ট উই অলওয়েজ পুট দেম টুগেদার। অর্থাৎ যখন কোনো নেগেটিভ স্টেটমেন্টে আমরা ক্যানট কথাটাকে ব্যবহার করি তখন আমরা ক্যান নট কিন্তু আলাদা হিসেবে ব্যবহার করি না, সেপারেট ওয়ার্ড হিসেবে ব্যবহার করি না, বরং সেটাকে একসঙ্গেই ব্যবহার করি, ঠিক আছে, একসঙ্গেই লিখি। উই অলওয়েজ পুট দেম টুগেদার, সবসময় একসঙ্গে লিখি, ক্যান নট একসঙ্গেই লিখি। দে বিকাম ওয়ান ওয়ার্ড, ক্যান নট অ্যান্ড নট ক্যান নট, এবং তারা একসঙ্গে হয়ে যায়। এখানে তোমাদের আছে দেখো, ক্যান নট হয় অ্যান্ড নট ক্যান নট আলাদা আলাদা করে এরকম হয় না। তারা ক্যান নট এরকমভাবে লিখতে হবে, ক্যান আলাদা নট আলাদা এরকমভাবে আমরা লিখতে পারবো না। বাট উইথ দ্য আদার মডেলস ক্যান নট ইজ অলওয়েজ আর সেপারেট ওয়ার্ড, কিন্তু অন্য সেন্টেন্সের ক্ষেত্রে নট আমরা আলাদা করে লিখবো, যেরকম মে নট, শুড নট, উইল নট, এগুলো কিন্তু আলাদা আলাদা সেপারেট ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ক্যান নট, ক্যান এবং নট তারা একসঙ্গে ব্যবহার হবে, সেপারেট ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে না। দেখো এখানে দেখো লাইক, শুড নট এরা আলাদা সেপারেট ওয়ার্ড হিসেবে ইউজ হলো, এখানে মাস্ট নট, উইল নট এরকম। দেখো এখানে ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে আই ক্যান ডান্স, এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে করি তাই আই ক্যানট ডান্স, আমরা কখনই এরকম এই ক্যান আর নটটাকে আলাদা করে লিখতে পারবো না। যখনই ক্যান নটের ক্ষেত্রে কথাটা আসবে তোমাকে সবসময় কিন্তু ক্যান এবং নটটাকে একসঙ্গে লিখতে হবে, আলাদা করে লিখলে ভুল হয়ে যাবে। কিন্তু অন্য মোডাল ভার্বের ক্ষেত্রে এই রুল প্রযোজ্য হবে না। রুল নাম্বার 7 দেখো, মোডাল ভার্ব কাম বিফোর ভার্বস কাম বিফোর দ্য সাবজেক্ট ইন কোয়েশ্চেন্স। দেখো মোডাল ভার্ব মানে অন্যান্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কী হয়, এখানে আগে চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করবার জন্য। যেরকম দেখো হি ক্যান রাইট, এটাকেই যদি আমি হি ক্যান রিসাইট, তাহলে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ বাক্যে কনভার্ট করি তাহলে কী হবে, মোডাল ভার্বটাকে আগে নিয়ে যাব। সেটাই তো রুলে বলা আছে, মোডাল ভার্বস কাম বিফোর দ্য সাবজেক্ট ইন কোয়েশ্চেন্স। তাহলে কোয়েশ্চেন যখন করব তখন সাবজেক্ট এখানে দেখো এখানে হি হবে প্রথম সেন্টেন্সটা, দেখো। আর যাই হোক, ক্যান হি রিসাইট, তাহলে দেখো এখানে সাবজেক্টের ঠিক আগেই আমরা মোডাল ভার্বটাকে ইউজ করলাম, ঠিক আছে। ক্যান শি রিসাইট, আবার যদি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করি তাহলে হি ক্যান রিসাইট, ঠিক আছে। তো আমাদেরকে বলার বিষয় হচ্ছে যখন কোয়েশ্চেন করবো তখন মোডাল ভার্বটাকে একেবারে প্রথমে নিয়ে যাব সাবজেক্টের আগে, ঠিক আছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আবার দেখো আর একটা এক্সাম্পল রয়েছে, দে শুড টেক আ ব্রেক। দেখো এখানেও কোয়েশ্চেন যখন করা হচ্ছে তখন মোডাল ভার্বটা আগে চলে যাচ্ছে, শুড দে টেক আ ব্রেক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সব বিষয়গুলো, যে আলোচনাগুলো হলো, যে রুলগুলো তোমাদেরকে দেখানো হলো উইথ এক্সাম্পল, সেগুলো তোমরা দেখো, ভালোভাবে বোঝো। যদি কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারবে এবং আমি তার যথাযথ উত্তর দেব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ গুড ডে।